এই লেকচারে আমরা হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালের কিছু অ্যাপ্লিকেশন সম্বন্ধে আলোচনা করব। তো আমরা প্রথমে যেটা দেখাবো যে নন এক্সিস্টেন্স অফ ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রন এক্সিস্ট করতে পারে না সেটা আমরা দেখাবো। তো আমরা জানি যে একটা নিউক্লিয়াসের সাইজের অর্ডারটা কত হয় না, অফ দি অর্ডার অফ 10⁻⁻14 মিটার। তাহলে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসের মধ্যে যদি থাকে তখন দ্য আনসার্টেনিটি ইন ইটস পজিশন শুড নট এক্সিড দিস ভ্যালু, মানে তার যে পজিশনের যে আনসার্টেনিটিটা এই যে 10⁻⁻14 থেকে বেশি হতে পারে না, কারণ সে তো তার মধ্যেই থাকবে। তাহলে আমরা বলতে পারি যে ডেল্টা এক্সের যে ভ্যালুটা তার অর্ডারটা হচ্ছে 10⁻⁻14। তাহলে আমরা জানি যে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট। তাহলে আনসার্টেনিটি ইন মোমেন্টাম ডেল্টা পি কত হবে না, গ্রেটার দেন ইকুয়াল টু এইচ কাট বাই ডেল্টা এক্স। তাহলে এটা রাফলি ইকুয়াল টু, মানে যে মিনিমাম ভ্যালু যেটা হবে, এইচ কাটের ভ্যালুটা লিখলাম, ডেল্টা এক্সের ভ্যালুটা লিখলাম, তাহলে এটা হচ্ছে যে 1.1 ইন্টু 10⁻⁻20 কেজি মিটার পার সেকেন্ড। মানে এই যে দ্য মোমেন্টাম পি, এটা হবে মাস্ট বি অ্যাটলিস্ট ইকুয়াল টু ডেল্টা পি, মানে ইলেকট্রনের যে মোমেন্টাম পি যেটা হবে সেটা অফ দি অর্ডার অফ ডেল্টা পি হবে, মানে অ্যাটলিস্ট ইকুয়াল টু ডেল্টা পি হবে। তাহলে কি হবে যে অ্যান ইলেকট্রন হ্যাভিং সাচ এ লার্জ মোমেন্টাম, এই যে এটার যে ভ্যালু যেটা রয়েছে, এটার যে ভ্যালুটা যেহেতু মানে করেসপন্ডিং টু ইলেকট্রন অনেকটা বেশি, তাহলে এর যে মানে কাইনেটিক এনার্জি যেটা আছে এটাকে আমাকে কি করতে হবে, যে রিলেটিভিস্টিক ফর্মুলা থেকে বের করতে হবে। মানে মোমেন্টামের ভ্যালু যদি এরকম যদি হয় তাহলে তার করেসপন্ডিং কাইনেটিক এনার্জি কে সমান কত হবে না, কে এর যে রিলেটিভিস্টিক ফর্মুলা যেটা হচ্ছে যে √অফ p² c² প্লাস m0 c²। এখন m0 c² হচ্ছে রেস্ট মাস এনার্জি। তো এই যে ভ্যালু যেটা হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের রেস্ট মাস এনার্জি থেকে অনেক বেশি, সেই জন্য আমরা কে ইজ অফ দি অর্ডার অফ পিসি এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে কাইনেটিক এনার্জির ভ্যালুটা আমি যদি এই পি এবং সি এর মান গুণ করে যদি বসাই, তাহলে আমি যদি এমইভি ইউনিটে যদি বার করি, এটা এখানে প্রথমে জুল ইউনিটে বার করেছি, প্রথমে এটা কেজি মিটার পার সেকেন্ডে আছে, লাইটের ভেলোসিটিটাও মিটার পার সেকেন্ডে আছে, তাহলে এটা জুল ইউনিটে বেরোলো। এবারে জুল থেকে আমি যদি শুধু ইলেকট্রন ভোল্ট যদি করতাম তখন এই যে ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19 করতে হতো, কিন্তু এই ইউনিটটা ইলেকট্রন ভোল্ট নয়, এটা হচ্ছে এমইভি, মেগা ইলেকট্রন ভোল্ট বা মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। তো এমইভি যেহেতু আছে সেই জন্যে এটাকে ডিনোমিনেটরটা 1.6 ইন্টু 10⁻⁻13 করতে হবে। মানে এই সম্পর্কটা আমাদেরকে মনে রাখতে হবে যে 1 MEV ইজ ইকুয়াল টু 10⁶ ইভি, মানে 1 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট বা মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে বোঝাই যাচ্ছে যে 10⁻⁻19 জায়গায় তাকে 10⁶ দিয়ে গুণ করলে 1.6 ইন্টু 10⁻13 হবে। এই কারণে এমইভিতে মানে কনভার্ট করার জন্য এই জুলকে আমরা 1.6 ইন্টু 10⁻13 দিয়ে ভাগ করে আলটিমেটলি 20.6 এমইভি পাওয়া গেল। এইবারে যেটা দেখা গেছে যে যখন একটা নিউক্লিয়াসের থেকে বিটা ডিকে যখন হয় তখন যে ইলেকট্রনগুলো বের হয় সেটার এনার্জিটা হচ্ছে 2 থেকে 3 এমইভি রেঞ্জে হয়। এখন বিটা ডিকে মানেটা কি, বিটা ডিকে মানে হচ্ছে নিউক্লিয়াসের কনস্টিটিউয়েন্ট যে নিউট্রন যেটা আছে, এই নিউট্রন থেকে অনেক সময় কি হয় যে নিউট্রনটা প্রোটনে ট্রান্সফর্ম হয়, সেই সঙ্গে একটা ইলেকট্রন এবং নিউট্রিনো বেরিয়ে যায়। তো এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা কিন্তু নিউট্রন ভেঙে বেরোচ্ছে, বাট এটাকে আমরা কখনোই বলতে পারি না যে ইলেকট্রন হচ্ছে একটা নিউক্লিয়াসের বেসিক কম্পোনেন্ট। বেসিক কম্পোনেন্টটা কিন্তু নিউট্রন ছিল, কিন্তু নিউট্রন থেকে ভেঙে একটা ইলেকট্রন বেরোতে পারে, বাট তা সত্ত্বেও সেই এনার্জির অর্ডারটা কত না 2 থেকে 3 এমইভি। তাহলে একটা ইলেকট্রনের এনার্জি এই অর্ডারের হলে এই বিটাডিকেও কিন্তু আমরা মানে এক্সপ্লেন করতে পারছি না। তাহলে কি হচ্ছে যে তাহলে আমরা যেটা এইভাবে মানে বলতে পারি যে এই যে ভ্যালু যেটা আছে আর কি, এই ভ্যালুটা কিন্তু এই যে বিটাডিকের যে ভ্যালু যেটা আছে সেই বিটাডিকের ভ্যালুটাকেও কিন্তু মানে তার সঙ্গে ম্যাচ করছে না। এবারে যেটা হচ্ছে যে যদি মানে আমরা ক্যালকুলেশন করব যে লেটাস সি হাউ মাচ এনার্জি অ্যান ইলেকট্রন মাস্ট পজেসেস টু বি কনফাইন্ড ইন অ্যান অ্যাটম, মানে এটা তো যে মানে ম্যাচ করছে না সেটা আমরা প্রমাণ করে দিলাম। এবারে আমরা যদি এভাবে ভাবি যে একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে এক্সিস্ট করছে কি করছে না,
সেটা কি আমরা হাইসেনবার্গের প্রিন্সিপাল থেকে বলতে পারবো? সেটা আমরা দেখছি, এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য প্রবলেম। ফার্স্ট পার্টে এইটা থেকে আমরা মানে কনফার্ম করে দিতে পারছি যে ইলেকট্রনটা কিন্তু বেশি কনস্টিটিউট হতে পারছে না, কারণ যেহেতু বিটা ডিকের এনার্জির অর্ডারটা এর থেকে অনেকটাই কম, সেখানে আমরা বলতে পারছি যে ইলেকট্রনটা মানে বেশি কনস্টিটিউট নয়। এই পার্টটা কমপ্লিট হলো। আমরা নেক্সট পার্টে যেটা দেখাবো যে একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে পারে কিনা। এখন একটা অ্যাটমের ডাইমেনশন কত অর্ডারের হতে পারে? আমরা যদি হাইড্রোজেন অ্যাটম যদি নিই, তাহলে মোটামুটি ডেল্টা এক্সের ভ্যালুটা 5 × 10⁻⁻11 মিটার এই অর্ডারের হয়। আমরা জানি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো কোথায় থাকে না, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন অরবিটে তারা ঘুরতে থাকে। তাহলে আমি যদি পুরো একটা অ্যাটমিক ডাইমেনশনের কথা যদি ভাবি, তাহলে ডেল্টা এক্সের ভ্যালুটা 5 × 10⁻11 মিটার হবে। তাহলে মোমেন্টামের ভ্যালু কত হবে? যে এইচ কাট বাই ডেল্টা এক্স, একই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি। এইচ কাটের ভ্যালু বসালাম, ডেল্টা এক্সের ভ্যালু বসালাম। তাহলে এই মোমেন্টামের অর্ডারটা কত পাওয়া গেল? 10⁻24 পাওয়া গেল। আগে কত পাওয়া যাচ্ছিল? 10⁻⁻20। তাহলে এখন যে অর্ডারটা যেটা পাওয়া যাচ্ছে সেটা তার থেকে কিন্তু অনেকটা কম, এবং এটাকে আমরা রিলেটিভিস্টিক কেস হিসেবে বলবো না, যেহেতু এই যে মোমেন্টামের ভ্যালুটা আগের থেকে অনেকটা কম, এই জন্য আমরা এটাকে নন রিলেটিভিস্টিক কেস হিসেবে ভাবতে পারি, এবং এনার্জি ইজ ইকুয়াল টু p²/2m সেই ফর্মুলা থেকে আমরা এনার্জিটা বার করব। এবং তাতে যেটা দেখা যাচ্ছে এখন যে এনার্জি যেটা আমরা পাচ্ছি, আমরা প্রথমে এটাকে জুল ইউনিটে বার করলাম, সবগুলো এসআই ইউনিটে করে প্রথমে জুল ইউনিটে পাচ্ছি, জুলটাকে আবার 1.6 × 10⁻⁻19 দিয়ে ভাগ করে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করলাম। কিন্তু এখন এনার্জিটা দেখা যাচ্ছে যে মাত্র ইলেকট্রন ভোল্ট অর্ডারের। আগে এনার্জিটা কত ছিল? আগে এনার্জিটা ছিল MeV অর্ডারের, অর্থাৎ মেগা ইলেকট্রন ভোল্ট অর্ডারের। কিন্তু এখন এনার্জিটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট অর্ডারের, বাট এই ভ্যালুটা হচ্ছে একটা রিজনেবল ভ্যালু। তার মানে এখান থেকে আমরা যেটা বলতে পারছি যে একটা ইলেকট্রন অ্যাটমের মধ্যে এক্সিস্ট করতে পারে, বাট নিউক্লিয়াসের মধ্যে সে এক্সিস্ট করতে পারছে না। এবার আমরা আরও কিছু স্পেসিফিক প্রবলেম সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে হচ্ছে যে ব্রডেনিং অফ স্পেকট্রাল লাইন। স্পেকট্রাল লাইন মানে হচ্ছে যে আমরা আলো কখন পাই? যখন একটা অ্যাটম এক্সাইটেড স্টেটে থাকে, এক্সাইটেড স্টেট থেকে সে যখন ডিএক্সাইট স্টেটে চলে আসে বা গ্রাউন্ড স্টেটে যখন চলে আসে, তখন কি হয়? তখন একটা মানে ডেল্টা ই একটা এনার্জি সে রিলিজ করে, তার থেকেই আমরা একটা আলো পাই। তো ডেল্টা ই ইজ ইকুয়াল টু এইচ কাট বাই টাও বলা যেতে পারে, কারণ আমরা আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যেটা দেখেছিলাম যে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি ইজ ইকুয়াল অফ দি অর্ডার অফ এইচ কাট। তো এই ডেল্টা টিটাকে আমরা টাও বলছি, এই যে রিলেশন যেটা আছে এই ডেল্টা টিটাকে আমরা টাও বলছি। টাও মানে কি? লাইফ টাইম। মানে একটা অ্যাটম এক্সাইটেড স্টেটে কতক্ষণ থাকবে তার সময়টা হচ্ছে টাও। এটাকে আমরা যদি ফাইনাইটলি যদি মানে ডিফাইন যদি করি যে টাও সময় জুড়ে সেটা থাকবে, তাহলে আমরা হাইসেনবার্গ রিলেশন থেকে আমরা বলতে পারি যে ডেল্টা ই ইন্টু ডেল্টা টি মিনিমাম ভ্যালু যেটা হবে সেটা অফ দি অর্ডার অফ এইচ কাট হবে। এই রিলেশনটা স্যাটিসফাই করতে হবে। তো তাহলে যেটা দেখা যাচ্ছে যে ডেল্টা ই সমান যদি এইচ কাট বাই টাও যদি হয়, আনসার্টেনিটি ইন এনার্জি, ডেল্টা ই মানে হচ্ছে আনসার্টেনিটি এনার্জি। এখন কোয়ান্টাম মেকানিক্স থেকে আমরা যেটা জানি যে ই সমান কত হয়? এইচ নিউ হয়। তাহলে ডেল্টা ই সমান কত হবে? এইচ ইন্টু ডেল্টা নিউ হবে। তাহলে আমরা এইভাবে বলছি যে ডেল্টা নিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই বাই এইচ, ওই ফর্মুলা থেকে আমরা বলছি। এখন ডেল্টা ই সমান কত? না এইচ কাট বাই টাও। তাহলে এই ভ্যালুটা আমরা যদি বসাই, তাহলে ডেল্টা নিউ সমান হচ্ছে 1/2π টাও। নিউ মানে কি? নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে ডেল্টা নিউ সমান 1/2π টাও যেটা বেরোলো, এই ডেল্টা নিউ মানে কি? এটা হচ্ছে ফ্রিকোয়েন্সির একটা স্প্রেড। মানে যে আলোটা বেরোচ্ছে বা যে স্পেকট্রামটা যেটা বেরোচ্ছে তার নিশ্চয়ই একটা ফাইনাইট স্প্রেড থাকবে। এই স্প্রেডের ভ্যালুটা কত হবে? না 1/2π টাও, যেখানে টাও হচ্ছে লাইফ টাইম। তাহলে আমি যদি এটাকে গ্রাফিক্যালি যদি মানে প্লট করি, তাহলে এটা যদি একটা স্পেকট্রাল লাইন যদি হয়, এটা যদি ইন্টেন্সিটি এবং এটা যদি নিউ অ্যাক্সিস যদি হয়, তাহলে মানে ফিগারটা এরকমের হবে। মানে ডেল্টা নিউ একটা স্প্রেড থাকবে। এটা কখনোই একটা পার্টিকুলার লাইন পাওয়া যাবে না। মানে আমরা কখনোই বলতে পারি না যে একটা পার্টিকুলার লাইটের ফ্রিকোয়েন্সি, সাপোজ আমি বলছি যে 5 × 10⁻³ হার্টজ, মানে এইভাবে ফিক্সড হিসাবে বলা যাবে না। এই যে নিউ যে ফ্রিকোয়েন্সি তার একটা ফাইনাইট স্প্রেড কিন্তু অবশ্যই থাকবে অ্যাজ পার হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তো স্প্রেডটা কত অর্ডারের হতে পারে? তো এটা আমরা বের করতে পারবো, যেটা হচ্ছে আমরা জানি যে লাইফ টাইমের একটা ভ্যালু কত হতে পারে, মোটামুটি 10⁻⁸ সেকেন্ড। এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, সো এটা আলাদা হয় বিভিন্ন এক্সাইটেড সেটের ক্ষেত্রে। এটার মোটামুটি একটা ধারণা পাওয়ার জন্য করা হয়েছে যে আমি যদি টাওয়ের মান যদি 10⁻⁸ অর্ডারে যদি বসাই, তাহলে ডেল্টা ইর মানটা এরকম অর্ডারে পাওয়া যাবে এইচ কাটের ভ্যালুটা বসানোর পরে। তাহলে ডেল্টা নিউ ইজ ইকুয়াল টু ডেল্টা ই বাই এইচ হবে। তাহলে কি হচ্ছে, আমি যদি এই ডেল্টা ইর ভ্যালুটা যদি বসাই, তাহলে ডেল্টা নিউ এর যে স্প্রেডটা মানে ফ্রিকোয়েন্সির স্প্রেডটা 1.67 × 10⁻⁷ হার্জ মোটামুটি এই রিজিয়নের মধ্যে থাকছে। তাহলে এটা হচ্ছে যে মানে একটা স্পেকট্রাল লাইনের স্প্রেডিংটা।
এবার আমরা কিছু মানে নিউমেরিক্যাল প্রবলেম সম্বন্ধে আলোচনা করি। যেমন এখানে বলা রয়েছে যে ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম অফ এ প্রোটন confined in a nucleus of radius 10 to the power minus 14 meter. From this result estimate the kinetic energy of the proton. মানে এখানে যেটা বলা রয়েছে যে একটা প্রোটন নিউক্লিয়াসের মধ্যে রয়েছে যার রেডিয়াসটা হচ্ছে 10 to the power minus 14। তাহলে আমরা এখান থেকে যেটা বলতে পারি যে এটা হচ্ছে আনসার্টেনিটি ইন দ্য পজিশন, যেটা হচ্ছে 10 to the power minus 14 মিটার। তাহলে আনসার্টেনিটি ইন মোমেন্টামটা আমরা বের করতে পারবো, কারণ ডেল্টা পি ইন্টু ডেল্টা এক্স অফ দি অর্ডার অফ এইচ কাট হয়। তাহলে ডেল্টা পি সমান কত হবে? এইচ কাট বাই ডেল্টা এক্স। ডেল্টা এক্সের মানেই হচ্ছে এই যে আর জিরো মানে রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, সেটা হচ্ছে 10 to the power minus 14। তাহলে ডেল্টা এক্স বা আর জিরোর মান হচ্ছে 10 to the power minus 14। এইচ কাটের ভ্যালুটা বসালাম ফ্রম দি হাইসেনবার্গ প্রিন্সিপাল। এটা হচ্ছে হাইসেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখানে খালি ডেল্টা এক্সের জায়গায় আর জিরো আমরা লিখছি। আর জিরো মানে হচ্ছে নিউক্লিয়াসের যে রেডিয়াসটা। তাহলে ডেল্টা পি এর একটা মান আমরা পেলাম, এসআই ইউনিটে আমরা এটাকে পেলাম। তো এই ভ্যালুটা হচ্ছে অনেকটাই কম। আমরা মোটামুটি এটাকে একটা নন রিলেটিভিস্টিক কেস হিসেবে কনসিডার করতে পারি। তো তাহলে এই যে এনার্জি ই যেটা হবে, সেই এনার্জি ই এর ভ্যালুটা হবে পি স্কোয়ার বাই 2m। এখন পি এর মানটা অফ দি অর্ডার অফ ডেল্টা পি হবে। তাহলে পি স্কোয়ার মানে হচ্ছে এইচ কাট বাই আর জিরো স্কোয়ার, মানে এইচ কাট স্কোয়ার বাই 2m আর জিরো স্কোয়ার। এবার সবার মানগুলো আমরা যদি বসাই এইচ কাট 2m আর জিরো, তাহলে এই যে এনার্জির ভ্যালু যেটা, সেই এনার্জির ভ্যালুটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছে গিয়ে এনার্জির ভ্যালুটা। অর্থাৎ এই ফর্মুলা থেকে আমি আনসার্টেনিটি ইন মোমেন্টাম পেলাম এবং তার থেকে এনার্জিটা বের করলাম। এইবারে আরেকটা প্রবলেম আমরা দেখি। অ্যান ইলেকট্রন অফ এনার্জি 100 EV ইজ পাসড থ্রু এ স্লিট অফ উইথ 10 to the power minus 6 মিটার। মানে একটা আমরা এর আগে স্লিটের এক্সপেরিমেন্টগুলো পড়েছিলাম, 2 স্লিট এক্সপেরিমেন্ট পড়েছিলাম বা 1 স্লিট এক্সপেরিমেন্ট পড়েছিলাম। তো একটা ইলেকট্রনকে একটা স্লিটের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, ইলেকট্রনের এনার্জিটা বলে দেওয়া আছে, আর স্লিটের উইথটা হচ্ছে 10 to the power minus 6 মিটার। তো এখন ইলেকট্রনের এনার্জি যদি 100 ইলেকট্রন ভোল্ট যদি হয়, তাহলে মোমেন্টাম পি সমান কত হবে? রুট ওভার অফ 2m ই, মানে নন রিলেটিভিস্টিক কেসটা যদি কনসিডার করি, তাহলে পি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 2m ই। ই সমান হচ্ছে 100 ইভি। তো এটাকে আমরা যদি এসআই ইউনিটে কনভার্ট করে নিই, ইভিটাকে আগে জুল ইউনিটে কনভার্ট করতে হবে, মাসটাকে এসআই ইউনিটে বসাতে হবে। ইভিটাকে জুল ইউনিটে কনভার্ট করলে 100 ইন্টু 1.6 ইন্টু 10 to the power minus 19 হবে। তাহলে এইটা হচ্ছে এসআই ইউনিটে এনার্জির মোমেন্টামের ভ্যালু। মোমেন্টামটা আমরা পেয়ে গেলাম। তো আনসার্টেনিটি ইন মোমেন্টামটা মিনিমাম কিন্তু এই অর্ডারে হতে হবে। এইবারে আনসার্টেনিটি ইন মোমেন্টামের যে ফর্মুলা যেটা আছে, সেটা হচ্ছে ডেল্টা পি ইজ অফ দি অর্ডার অফ এইচ কাট বাই ডেল্টা এক্স। এখন এই যে ডেল্টা এক্স যেটা আছে, ডেল্টা এক্সের মানটা এখানে বলে দেওয়া আছে, সেটা হচ্ছে 10 to the power minus 6 মিটার। তাহলে আমি এই ফর্মুলাতে ডেল্টা এক্সের মানটা বসালাম, যে 1 ইন্টু 10 to the power minus 6 মিটার এইচ কাটের ভ্যালু বসালাম, তাহলে ডেল্টা পিটা আমরা পেলাম। এখন যে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স যেটা আছে, অ্যাঙ্গেল অফ এমার্জেন্সের একটা ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাটা হচ্ছে ডেল্টা থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা পি বাই পি। তাহলে ডেল্টা পি এই ভ্যালুটা, পি এর ভ্যালু এইটা, এখান থেকে আমি ডেল্টা থিটা পেলাম। প্রথমে ইউনিটটা কিন্তু রেডিয়ান বেরোবে, কারণ এটা হচ্ছে এসআই ইউনিট। এই রেডিয়ানটাকে আমি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। আমরা জানি যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে সেই রিলেশন থেকে রেডিয়ানটাকে ডিগ্রিতে কনভার্ট করলে এই ইউনিটটা কিন্তু সেকেন্ডে বেরোবে। এই যে ইউনিট যেটা আছে ডিগ্রির যে মানে রেডিয়ানকে যখন আমরা থিটাতে যখন মানে ডিগ্রিতে যখন কনভার্ট করি, তখন তো অ্যাকচুয়ালি ডিগ্রি মিনিট সেকেন্ড হয়। তো সেটা অ্যাকচুয়ালি উত্তরটা মানে সেকেন্ড ইউনিটে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে মানে 4 সেকেন্ড হবে। তাহলে ডেল্টা থিটার ভ্যালুটা কত না 4 সেকেন্ড। এইবারে এই একই প্রবলেমটা আমরা ক্লাসিক্যাল কেসের ক্ষেত্রে কনসিডার করলাম। প্রবলেমটাকে এভাবে বলা হলো যে একটা লেডের বল আছে, যার মাস হচ্ছে 0.2 গ্রাম। এটাকে ছোড়া হলো কিভাবে না 10 মিটার পার সেকেন্ড স্পিড নিয়ে ছোড়া হলো, এবং একটা স্লিটের মধ্যে দিয়ে একে পাস করানো হলো। এই স্লিটটার উইডথটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে বলছে যে এই যে অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা কত হতে পারে। তো এখানে আমার যেটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে যে স্পিডটা দেওয়া আছে এবং মাসটা দেওয়া আছে। তাহলে পি সমান এমভি হয়। তাহলে পি এর মানটা আমরা বের করলাম, মোমেন্টামের মান বের করলাম। এখন ডেল্টা পি সমান যেটা হবে ডেল্টা এইচ কাট বাই ডেল্টা এক্স। তাহলে এইচ কাটের মান বসালাম, ডেল্টা এক্স হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে তার মান বসিয়ে ডেল্টা পি এর মানটা পাওয়া গেল। তাহলে ডেল্টা থিটা হবে ডেল্টা পি বাই পি। তাহলে মেন ফর্মুলা থেকে ডেল্টা থিটার মানটা যেটা পাওয়া গেল, প্রথমে এটা রেডিয়ান ইউনিটে বেরোবে, তারপরে এটাকে আমরা যখন পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিতে কনভার্ট করব, তখন দেখা যাবে
যেটার উত্তরটা পাওয়া যাবে যে 10⁻⁻24 সেকেন্ড। এবং আমরা যদি কম্পেয়ার যদি করি আগের রিলেশন থেকে, আগের প্রবলেমের সঙ্গে, তাহলে দেখা যাবে যে সেখানে অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা ছিল 4 সেকেন্ড, এখানে অ্যাঙ্গেল অফ এমার্জেন্সটা হচ্ছে 10⁻⁻24 সেকেন্ড। মানে বেসিক্যালি অ্যাঙ্গেল অফ এমার্জেন্স মানে সেই অর্থে কোনো থাকবে না। অ্যাঙ্গেল অফ এমার্জেন্সির মানে যে অ্যাঙ্গেলের স্প্রেডটা কতটা, মানে বলটা ছোঁড়া হলে সে সরাসরি বেরিয়ে যাবে। তার মানে যেটা হচ্ছে যে যে হাইসেনবার্গের যে প্রিন্সিপালটা, এটা কিন্তু বেসিক্যালি কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট। এই রেজাল্টটা থেকে সেটা প্রুভ করা গেল। আরেকটা আমরা কনসিডার করি, যেমন কি যে দ্য স্পিড অফ এ বুলেট অফ মাস 50 গ্রাম ইজ মেজার টু বি 300 মিটার পার সেকেন্ড উইথ অ্যান অ্যাকুরেসি অফ 0.01%। উইথ হোয়াট অ্যাকুরেসি ক্যান উই লোকেট দ্য পজিশন অফ দ্য বুলেট। তার মানে এখানে বুলেটের মাস দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, এবং স্পিডটা যখন মেজার করা হয়েছিল তার অ্যাকুরেসিটা দেওয়া আছে। তাহলে পজিশনের অ্যাকুরেসিটা চাওয়া হয়েছে। তো এবার আমরা দেখার চেষ্টা করি যে পজিশনের অ্যাকুরেসিটা মানে কতটা হতে পারে। তো আমরা জানি যে ডেল্টা পি সমান হবে ডেল্টা অফ এম ভি সমান হচ্ছে এম ইন্টু ডেল্টা ভি। এখন এম এর মানটা দেওয়া রয়েছে 50 গ্রাম, সেটাকে আমি কেজি ইউনিটে করেছি। এবারে ডেল্টা ভিটা পাবো কি করে, না ভেলোসিটি মেজারমেন্টের অ্যাকুরেসিটা দেওয়া আছে। তার মানেটা হচ্ছে কি, ভেলোসিটি মেজারমেন্টের অ্যাকুরেসি মানে কি ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি। তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু 0.01%, মানে 0.01/100। তো ডেল্টা ভি সমান তাহলে কত হবে, যে ভি ইন্টু 0.01/100, সেই জন্য এইভাবে করা হয়েছে। ভি মানে 300 ইন্টু 0.01/100, এটা হচ্ছে ডেল্টা ভি এর মান। তো এখান থেকে ডেল্টা পি এর মানটা এসআই ইউনিটে আমরা পাচ্ছি। তাহলে আনসার্টেনিটির প্রিন্সিপাল থেকে ডেল্টা এক্স সমান হবে এইচ কাট বাই ডেল্টা পি, এবং সেখানে সমস্ত মানগুলো বসিয়ে ডেল্টা এক্স এর মানটা আমরা এখানে বের করে নিতে পারলাম। আরেকটা ইম্পর্ট্যান্ট প্রবলেম যেটা দেখি, যে একটা নিউক্লিয়াসের লাইফ টাইম দেওয়া আছে, যেটা আমরা আগে ডিসকাশন করছিলাম, এই ধরনের একটা ইস্যু। তো এই লাইফ টাইম দেওয়া রয়েছে। এবারে যেটা বলা রয়েছে যে এটা যদি লাইফ টাইম মানে টাওয়ের যদি ভ্যালু যদি হয়, তাহলে আনসার্টেনিটি ইন দ্য এনার্জিটা বার করতে হবে। তো এনার্জি টাইম আনসার্টেনিটির প্রিন্সিপাল হচ্ছে ডেল্টা ই ডেল্টা টি ইজ অফ দি অর্ডার অফ এইচ কাট। তাহলে ডেল্টা ই সমান যেটা হবে এইচ কাট বাই ডেল্টা টি। এইচ কাটের মানটা বসালাম, ডেল্টা টি এর মানটা 10⁻⁻12, তাহলে ডেল্টা ইর মানটা জুল ইউনিটে আমি পেয়ে গেলাম। এটা যদি ডেল্টা ই যদি হয়, তাহলে ডেল্টা নিউ মানে ফ্রিকুয়েন্সির আনসার্টেনিটিটা আমরা বের করতে পারবো। ডেল্টা নিউ সমান হবে ডেল্টা ই বাই এইচ, কারণ ই সমান এইচ নিউ। তাহলে ডেল্টা ই সমান হচ্ছে এইচ ইন্টু ডেল্টা নিউ। তাহলে ডেল্টা নিউ সমান হচ্ছে ডেল্টা ই বাই এইচ, সেখান থেকে আমি ডেল্টা নিউ এর ভ্যালুটা বার করতে পারলাম। আরেকটা প্রবলেম করা যেতে পারে, সেটা হচ্ছে যেমন কি এ নিউক্লিয়ন নিউট্রন অর প্রোটন ইজ কনফাইন্ড টু এ নিউক্লিয়াস অফ রেডিয়াস অফ 5 × 10⁻⁻15 মিটার। মানে একটা নিউক্লিয়ন কনফাইন্ড আছে। তাহলে ক্যালকুলেট দ্য মিনিমাম পসিবল ভ্যালুজ অফ দ্য মোমেন্টাম অ্যান্ড দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। তাহলে মিনিমাম আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম বের করতে হবে এবং কাইনেটিক এনার্জিটা বের করতে হবে। তো এখানে এই যে মানে নিউক্লিয়াসের যে ডাইমেনশন যেটা দেওয়া রয়েছে, সেটাই হবে কিন্তু ডেল্টা এক্স এর মান। এটা আমরা আগের প্রবলেম থেকেও আমরা দেখেছি। খালি এখানে যেটা করা রয়েছে, যে এখানে এই যে ভ্যালু যেটা দেওয়া রয়েছে, এটা যে রেডিয়াসটার ভ্যালু মানে নিউক্লিয়াসের রেডিয়াসটা, তাহলে আমরা ডায়ামিটারটা আমরা আগে বের করে নেব। সেটা হবে মানে আনসার্টেনিটি ইন দ্য পজিশন। তাহলে ডায়ামিটার হবে এটা ডবল হয়ে যাবে। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু 10⁻⁻14 মিটার। এটা হচ্ছে ডেল্টা এক্স ম্যাক্সের ভ্যালু। তাহলে ডেল্টা পি সমান কত হবে, এইচ কাট বাই ডেল্টা এক্স হবে। তাহলে এইচ কাট বাই ডেল্টা এক্স থেকে ডেল্টা পি এর মানটা আমরা এখানে বের করতে পারলাম। তাহলে যে মোমেন্টাম যেটা হবে, মোমেন্টামটা এর থেকে কম হতে পারে না, মানে যেটা মিনিমাম মোমেন্টাম যেটা হবে সেটা হচ্ছে এর সঙ্গে সমান হবে। তাহলে এইটা হচ্ছে মিনিমাম ভ্যালু অফ দ্য মোমেন্টাম। তাহলে মিনিমাম কাইনেটিক এনার্জি কত হবে, না কে সমান হবে p²/2m। তো এই যে পুরোটা যদি এসআই ইউনিটে যদি করি, তাহলে ইউনিটটা জুলে বেরোবে, কিন্তু এটাকে এমইভিতে কনভার্ট করার জন্য এখানে 1.6 × 10⁻⁻13 দিয়ে ভাগ করে আলটিমেটলি আনসারটা এমইভি ইউনিটে পাওয়া গেছে। তাহলে আমরা এই হাইসেনবার্গের মানে আনসার্টেনিটি প্রিন্সিপালের বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং নিউমেরিক্যাল প্রবলেমগুলো আলোচনা করলাম। আমি ছাত্রদেরকে বলবো যে এমসি জাইনের এই যে কোয়ান্টাম মেকানিক্স বইটা দেখে নিতে, এবং এখানে আরও কিছু নিউমেরিক্যাল প্রবলেম পাওয়া যাবে যেগুলো আমরা এই লেকচারে ডিসকাশন করছি না, সেগুলো নিজেরাই একটু বই থেকে তোমরা দেখে নিতে পারবে। এবং এই লেকচার শোনার জন্য ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ।